চট্টগ্রামের মাঝিরঘাটে হেলে পড়েছে 3টি ভবন, ব্যবস্থা ছাড়াই সিডিএর খাল খননকে দায়। ল্যাবরেটরি মেডিসিনে রোগ নির্ণয়ের 50 পরীক্ষা হয় 100 টাকার মধ্যে, বাকিগুলো সাশ্রয়ী। মালদ্বীপে 1 লাখ বাংলাদেশি শ্রমিকের 50,000ই অবৈধ, দ্বিপক্ষীয় আলোচনার তাগিদ। যুক্তরাজ্যে ওমিক্রনে আক্রান্ত 12 জনের মৃত্যু, হাসপাতালে 104, পরিস্থিতির অবনতির শঙ্কা। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম এবং আমি ফারহান আলম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন কমিশন গঠনে আইন করা সহ রাষ্ট্রপতির কাছে 3 দফা প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি। এছাড়া সার্চ কমিটির জন্য 5 জনের নামও দিয়েছে তারা। সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে এসব কথা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। 14 ফেব্রুয়ারি শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। ফলে নতুন ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। প্রথম দিনে বঙ্গভবনে জাতীয় পার্টির 8 সদস্যের সঙ্গে আলোচনায় বসেন তিনি। এবার সহ 3 দফা সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে। প্রায় 2 ঘন্টার বৈঠকে সার্চ কমিটির জন্য 5 জনের নাম দিয়েছে জাতীয় পার্টি। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটা নিরপেক্ষ, সকলের কাছে সমাদৃত হবে এমন ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি এবং মহামান্য রাষ্ট্রপতি তিনি আশ্বস্ত করেছেন তার এই দীর্ঘ বর্ণাঢ্য জীবনের যে অভিজ্ঞতা সেটা তিনি এবার কাজে লাগাবেন। তবে এই সংলাপে জাতীয় পার্টি গুরুত্ব দিয়েছে নির্বাচন কমিশন আইন নিয়ে। নেতারা বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান গঠনে আইনের বিকল্প নেই। এই আইনটির উদ্দেশ্য হবে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করার জন্য প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের যোগ্য এবং মোটামুটি সকলের কাছে গ্রহণযোগ্য এরকম একজন ব্যক্তি বের করার জন্য কি পন্থা এবং কি মাপকাঠি কিভাবে করা হবে সেটা এই আইনে সুস্পষ্টভাবে ব্যাখ্যা থাকতে হবে। নির্বাচন কমিশন গঠনে শুরু হওয়া নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ চলবে জানুয়ারি মাস জুড়েই। এরই মধ্যে 9টি দলের সাথে বৈঠকের সূচি ঘোষণা করা হয়েছে। বুধবার সংলাপ হবে 14 দলীয় জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সঙ্গে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী ও বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার সহ 6 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে ঋণ খেলাপির অভিযোগ ও তথ্য ভুল থাকায় মেয়র পদে 2 স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সোমবার দুপুরে এই ঘোষণা দেন রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা চাইলে আপিল করতে পারবেন। মেয়র পদে 8 জন, সংরক্ষিত কাউন্সিলর পদে 36 জন এবং সাধারণ কাউন্সিলর পদে 166 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কাউন্সিলরদের মনোনয়নপত্র এখনো চূড়ান্ত হয়নি। মেয়র পদে যারা প্রার্থী ছিলেন, আমাদের প্রার্থী ছিলেন 8 জন। তন্মধ্যে আমাদের 6 জন প্রার্থীর প্রার্থিতা বৈধ হয়েছে এবং 2 জন প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। আমাদের সম্মানিত প্রার্থীগণ প্রতীক বরাদ্দ পাওয়ার পরে তাদের নির্বাচনী প্রচারণা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করবেন। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সোমবার রাজধানীর ধানমন্ডিতে দলের যৌথ সভায় টেলিফোনে যুক্ত হয়ে নির্দেশ দেন তিনি। এ সময় আইভী দাবি করেন নারায়ণগঞ্জে দলের মধ্যে কোনো বিভেদ নেই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী নির্বাচনের প্রস্তুতি হিসেবে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হলো যৌথ সভা। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে অংশ নেয় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা। বৈঠকে নির্বাচন পরিচালনা টিমের প্রধান জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে ফোনে গণভবন থেকে যুক্ত হন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এখানে কোনো ভেদাভেদ আমি চাই না। আমি চাই যে সবাই এক হয়ে কাজ করবে
নৌকাকে জিতাতে হবে। হয়তো কারো পছন্দ আছে কারো পছন্দ না, এটা থাকতে পারে, কিন্তু একজনই তো নমিনেশন পাবে। কাজে আমরা একজনকেই সবাই মিলে নৌকার পক্ষে কাজ করতে হবে, এটাই আমি চাই। বোনের পাশে থেকে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান শেখ রেহানা। সভা শেষে দলের সভাপতির নির্দেশনা তুলে ধরেন সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। সংযুক্ত হয়ে তিনি আমাদের প্রার্থীকে আবার দোয়া করে দিয়েছেন, দোয়া করে দিয়েছেন এবং সকলকে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য, কাজ করে বিজয়কে সুনিশ্চিত করার জন্য উনি নেতাদেরকে নির্দেশনা প্রদান করেছেন। এ সময় আইভীর কাছে প্রশ্ন ছিল নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে বিরোধ নিয়ে। তিনি বলেন নৌকার জন্য সবাই একসাথে কাজ করবে। উনি তো নৌকার বাইরে যে কাজ করতে পারেন না, উনি আমাদের দলের নেতা, নৌকার লোক, জননেত্রী শেখ হাসিনার কর্মী, উনি অবশ্যই নৌকার জন্য কাজ করবেন। আমাদের মধ্যে ওইরকম কোনো বিভক্তি নাই, নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু আমরা ইলেকশনে একসাথেই কাজ করেছি। অতীতেও এটা দেখা গিয়েছে, এবারে নির্বাচনে দেখা যাবে ইনশাল্লাহ। মহানগর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ সকলে মিলেই একসাথে আমরা আমাদের নৌকার জন্য কাজ করবো ইনশাল্লাহ। 24শে ডিসেম্বর নারায়ণগঞ্জ শেখ রাসেল শিশু পার্কে সিটি নির্বাচন উপলক্ষে দলের পরবর্তী যৌথ সভা অনুষ্ঠিত হবে। 16 জানুয়ারি নারায়ণগঞ্জ সিটিতে ভোট গ্রহণ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 পলাতক আসামি সৈয়দ জিয়াউল হক ও আকরাম হোসেনের তথ্য দিলে $50 লাখ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক টুইট বার্তায় এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। এতে বলা হয় 2015 সালের 26 ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণ থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কুপিয়ে হত্যা করা হয় অভিজিৎকে। হামলায় আহত হন তার স্ত্রী বন্যা আহমেদ। অভিজিৎ রায় হত্যা মামলায় 6 জনকে দোষী সাব্যস্ত করে 5 জনকে মৃত্যুদণ্ড এবং 1 জনকে যাবজ্জীবন সাজা দেয় আদালত। তার মধ্যে আছেন মেজর জিয়া নামে পরিচিত সৈয়দ জিয়াউল হক ও আকরাম হোসেন। চট্টগ্রামের মাঝিরঘাট এলাকায় একটি 3তলা ভবন সহ অন্তত 3টি ভবন হেলে পড়েছে। নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই খাল খননের কারণে এসব ভবন হেলে পড়েছে বলে দাবি ভবন মালিক ও ফায়ার সার্ভিসের। এর মধ্যে ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিস। খাল খনন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। মাঝিরঘাটের পার্বতী ফকিরপাড়ার এই এলাকায় বাস করে হাজার খানিক পরিবার। ভবনের সংখ্যা শতাধিক। সোমবার রাতে হঠাৎ সেখানকার কয়েকটি ভবন হেলে পড়ায় দেখা দেয় আতঙ্ক। প্রাণ বাঁচাতে রাস্তায় নেমে আসেন অনেকেই। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া গোলজার খালে জলাবদ্ধতা নিরসন লক্ষ্যে 2020 সাল থেকে খনন কাজ চালাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ, কিন্তু এজন্য নেওয়া হয়নি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। কাজ করতে গিয়ে এই এলাকায় আমাদের অনেকগুলো বাড়িঘরের ক্ষতি করছে। ইভেন আজকে পর্যন্ত এতটুকু আসছে, আরো সামনে যাবে তাইলে এরকম যতগুলো এই কাঁচায় বাড়ি আছে সবগুলো হেলে পড়বে। সরকারের কাজ করুক, কোনো সমস্যা নেই, কিন্তু সাপোর্টিং দিয়ে তো কাজ করতে হবে। এটা বছর দেড়েক হচ্ছে, 1 বছর হয়নি, তাহলে বিল্ডিংটা যখন ফেটে হেলে গেল তাহলে এটার দায়ভার কে নেবে? ভবন হেলে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকার লোকজনকে সাবধানে থাকার নির্দেশ দেয় ফায়ার সার্ভিস। পরিস্থিতি পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। ক্যানেল মনে হয় এটাকে খনন করতেছে, ওর কারণে এটা হচ্ছে। তাই আমি সবাইকে এখান থেকে নিরাপদ স্থানে নেওয়ার জন্য স্থানীয় ব্যক্তিবর্গ যারা আছে, কাউন্সিলর, সবাইকে রিকোয়েস্ট করতেছি। চিন্তা করা ছিল এটা কতটুকু ডিবে গেলে এটা বিল্ডিং হেলে পড়বে না, সে চিন্তা ভাবনা করে নাই। তারপর আমি মনে করব যে এখানে হয়তোবা সিডিএ থেকে যে এই প্রকল্পটা গ্রহণ করেছেন, এটা একটা মার্কিং দেওয়ার কথা ছিল যে কতটুকু তারা এই কাজ করবে, কতটুকু ভাঙবে, সেই জিনিসটা কমপ্লিট করছে তাও জানি না। এর আগে খালের পাড়ে অবস্থিত একটি 5তলা ভবন ধসে পড়ায় সেটি সরিয়ে নেওয়া হয়। ভবন মালিকদের অভিযোগ, বারবার জানানোর পরও কোনো ব্যবস্থা নেয়নি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। ভবন হেলে পড়ার খবর জানিয়েও মেলেনি সাড়া। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই বিষয়ে আরো জানতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, এই যে 3তলা ভবন সহ 3টি ভবন হেলে পড়েছে, তো এর কারণ কি শুধুই খাল খনন নাকি অন্য কোনো কারণ আছে? আর যদি খাল খনন এর কারণ হয়ে থাকে তাহলে এই বিষয়ে প্রশাসন আসলে কি ব্যবস্থা নিয়েছে? আসলে একটু দেখালেই বিষয়টা পরিষ্কার হবে। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি গুলজার খাল হিসেবে পরিচিত এবং এখানেই জলাবদ্ধতা প্রকল্পে নিরসন প্রকল্পের আওতায়
যে মূল খনন কাজটি চলছে এবং এটি যে চারপাশে এই খালটি চিহ্নিত করে সেটির বেড়া দেওয়া হচ্ছে এবং সেই প্রেক্ষাপটে আপনারা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বেশ নিচের দিকে বড় করে এই খাল খননের জন্য গর্ত করা হয়েছে এবং তার পাশেই এই ভবনগুলো অবস্থিত। অর্থাৎ এই ভবনগুলোর একেবারেই গা ঘেঁষে যখন এই বড় গর্তগুলো করা হয়েছে বা এই খালটি খননের উদ্যোগ নেওয়া হয়েছে, সেক্ষেত্রে এখানে যে ধরনের প্রোটেকশন দেওয়া দরকার ছিল সেই প্রোটেকশন দেওয়া হয়নি এবং দিলেও সেটি হয়তো এই এত বড় একটি ভবনকে সুরক্ষিত রাখার জন্য যথেষ্ট নয় এবং সেটির কারণেই এই ভবনগুলো হেলে পড়ছে বলেই গতকাল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ফায়ার সার্ভিসের এখানে উপপরিচালক ফারুক আহমেদ তিনি এসেছিলেন, তিনি বিষয়টি প্রাথমিকভাবে জানিয়েছেন। এবং এখানে আরেকটি বিষয় যে এই এলাকাটিতে কিন্তু গত বছরও ঠিক একই রকমভাবে আরেকটি ভবন এই আমরা যদি একটু দেখাতে চাই তাহলে এখানে যে টিনের ঘরটি দেখা যাচ্ছে মূলত সেই টিনের ঘরটিতে এখানে একটি 5 তলা ভবন ছিল এবং সেই ভবনটি আসলে এখানে ঠিক গর্ত করার কারণে সেটি হেলে পড়েছিল এবং তখন এটি ভেঙে এখন আপাতত তারা যারা এখানে বসবাসকারী আছেন তারা এখানে আপাতত টিনের ঘর দিয়ে থাকেন। অর্থাৎ এই টিনের ঘরটি যেখানে দেখা যাচ্ছে এখানে ঠিক একটি 5 তলা ভবন ছিল। তো এই প্রেক্ষাপটে গতকালকেও ঠিক যখন পাশের ভবনগুলো আস্তে আস্তে হেলে পড়তে শুরু করে তারপরেই এখানকার স্থানীয় লোকজন তারা এই প্রকল্প সংশ্লিষ্টদের সাথে যোগাযোগের চেষ্টা করে, ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগের চেষ্টা করে। যদিও ফায়ার সার্ভিস রাতের বেলা এসে এখানে সাধারণ যারা আছেন তাদেরকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন এবং ইতিমধ্যে এই ভবনগুলোতে কিন্তু ভয়ে আতঙ্কে অনেকেই কালকে রাতেই এখান থেকে বের হয়ে গিয়েছেন এবং পরবর্তীতে আমরা কিন্তু গতকাল রাত এবং পর্যন্ত কিন্তু এখানকার প্রকল্প সংশ্লিষ্ট যারা এই প্রকল্পটি বাস্তবায়ন করছেন তাদের কোনো দেখা পায়নি এবং এখানে স্থানীয়রাও কিন্তু বারবার যোগাযোগ করেও তাদের সাক্ষাৎ পাননি। তবে বিষয় হচ্ছে এখানে যারা আছেন তারা বলছেন যে এখানে বেশিরভাগ যে ঘরগুলো আছেন অত্যন্ত একটি গেঞ্জি এলাকা এবং এখানে অনেক মানুষ একত্রে বসবাস করে, সেই জন্য আসলে একেবারে পাশাপাশি গা ঘেঁষে লাগানো এই ঘরগুলো এবং এক্ষেত্রে যে খুব বেশি সিডিএ বিল্ডিং কোড বা এই ধরনের বিষয়গুলো মেনে চলা হয়েছে সেটিও বলা যাবে না এবং সেটি আসলে স্থানীয়রা বলছে তাদের উপায়ও নেই, কারণ তারা এটি একটি জেলেপাড়া এবং এই জেলেপাড়ায় তারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন এবং এখানে প্রথমে 20-50 ঘর জেলে থাকলেও এখন প্রায় শতাধিক বাড়ি আছে এবং যে কারণে এখানে যেহেতু জায়গার সংকুলান কম সেই কারণে তারা সকলেই উপরের দিকে ঘর বানানোর একটু চেষ্টা করে। তো সেই প্রেক্ষাপটে এখন আসলে এখানে বিল্ডিং কোড মেনে অথবা সিডির অনুমোদন নিয়ে যে ঘরগুলো করা হয়েছে বিষয়গুলো তাও না এবং যে 5 তলা ভবনটির কথা বললাম এই ভবনটিও সিডির অনুমোদন ছিল না, সেজন্য তারা কোনো ক্ষতিপূরণও আসলে এখানে দাবি করতে পারেনি। তো আমরা ধারণা করছি যে আমার যে ভবনটি গতকাল যে ভবনগুলো হেলে পড়েছে সেগুলোর আসলে কোনো অনুমোদন নেই এবং সেই প্রেক্ষাপটে এক্ষেত্রে তারা কোনো ক্ষতিপূরণ পাবে কিনা সেটি নিয়েও আসলে যথেষ্ট সন্দেহ রয়েছে। চট্টগ্রাম থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন অনুপম শীল। আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনে 4 থেকে 8 গুণ কমে করা যায় রোগ নির্ণয়ের নানা পরীক্ষা। এর মধ্যে 50 ধরনের পরীক্ষা নিরীক্ষা করা যায় 100 টাকার মধ্যে, কিন্তু জনবল সংকটে প্রতিষ্ঠানটিতে ব্যাহত হচ্ছে সেবা। দেশের একমাত্র সরকারি বিশেষায়িত রোগ নির্ণয় প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার কম টাকায় রোগ নির্ণয়, দক্ষ জনশক্তি তৈরি এবং পরীক্ষা নিরীক্ষার মান বাড়াতে 2 বছর আগে চালু হয় প্রতিষ্ঠানটি। এখানে মাত্র 20 টাকায় ইউরিন সুগার, 150 টাকায় সিবিসি, 80 টাকায় ইসিজি, 110 টাকায় আল্ট্রাসোনোগ্রাম, 150 টাকায় এক্স রে, 2000 টাকায় সিটি স্ক্যান করা যায়। 400 ধরনের পরীক্ষার মধ্যে 50টি হয় 100 টাকার মধ্যে আর 20টি করা যায় 30 টাকারও কমে। এছাড়া মাত্র 900 টাকায় করা যায় ডোপ টেস্ট। আমরা এখানে হোল অ্যাবডোমেন করতে 4000 টাকা নিই আর বাইরে এই টেস্টটা করতে 20 থেকে 25,000 টাকা ক্লিনিক বেডের। এইচআরসিটি আমরা এখানে 2500 টাকা নিই আর বাইরে এটা 6000 থেকে 7000 টাকা। পিএনএস, এলবো জয়েন্ট, হ্যান্ড, নি জয়েন্ট এগুলো সর্বনিম্ন 150 টাকা এবং সর্বোচ্চ যেটা আমাদের চেস্ট এক্সরে এগুলো 200 টাকা, কিন্তু বাইরে যদি লোকজন করতে যায় তবে এগুলো 7-8 গুণের মতো খরচ হয়। দেশের প্রায় 850 ল্যাবে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 1,12 লাখ। এর মধ্যে 12 লাখ নমুনায় পরীক্ষা হয়েছে এই প্রতিষ্ঠানে, যা একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ। এই অত্র প্রতিষ্ঠানটি বাংলাদেশের সর্বোচ্চ কোভিড-19 RT-PCR সম্পন্নকারী প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানটি বিদেশগামীদের টেস্ট ইতিমধ্যে 4 লক্ষ 4.5 লক্ষ টেস্ট সম্পন্ন করে আসছে।
দেশের সব ল্যাবের মান নিয়ন্ত্রণ ও ল্যাবরেটরি মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি চালুর কথা প্রতিষ্ঠানটিতে, কিন্তু জনবল সংকট ও করোনার কারণে এখনও তা সম্ভব হয়নি। অন্তত 700 জনবল প্রয়োজন হলেও আছে মাত্র 124 জন, যাদের 104 জনই আউটসোর্সিং থেকে নেয়া। যে কোনো রোগী অতীব সাশ্রয় মূল্যে এইসব টেস্ট করে রোগ নির্ণয়ে এটা আসলে অগ্রণী ভূমিকা পালন করছে। প্রাইভেট এবং সরকারি পর্যায়ে সমস্ত ল্যাবরেটরি টেস্টগুলো যাতে একই মানের হয়, সেই মানসম্পন্ন ল্যাবরেটরি টেস্ট প্রণয়নে এবং নীতি নির্ধারণে আমরা কাজ করে যাচ্ছি। প্রতিষ্ঠানটিতে এখন দিনে মাত্র 150 থেকে 200 রোগী আসেন পরীক্ষার জন্য। আধুনিক যন্ত্রপাতি ও পরিচ্ছন্ন পরিবেশ হলেও সেবা সম্পর্কে জানেন না অনেকেই। গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল সহ দেশের 10 জেলার উপরে দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটির তথ্য অনুসারে সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকলেও ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় 7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে মৃদু শৈত্যপ্রবাহের কারণে দেশের উত্তরাঞ্চলে সকালে রোদের দেখা মিললেও বইছে উত্তরের হিমেল হাওয়া। বেলা বাড়ার সাথে সাথে শীতের তীব্রতা কিছুটা কমলেও সন্ধ্যার পর দুর্দশায় পড়ছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। দর্শক, যেমনটি বলছিলাম, দেশ জুড়ে বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশা এবং শীতের প্রকোপে দুর্ভোগ বেড়েছে দুস্থ ও অসহায় মানুষের, বেড়েছে শীতজনিত রোগের প্রকোপও। এ নিয়ে আরো জানাতে রংপুর ও মেহেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, যে বিষয়টি জানতে চাইবো যে এই যে শৈত্যপ্রবাহের যে ধারা অব্যাহত রয়েছে তার কেমন প্রভাব দেখছেন রংপুরে, এবং আজকের তাপমাত্রা কতখানি রেকর্ড করা হয়েছে, আর সেই সাথে এই হঠাৎ শৈত্যপ্রবাহের কারণে জনজীবনে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করছেন? 12 ডিগ্রি সেলসিয়াসে আসলে রংপুরে আজকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পঞ্চগড়ে, তেঁতুলিয়ায় 9 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু রেকর্ড করা হয়েছে। সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই জানেন যে যদি 9 ডিগ্রি সেলসিয়াস থাকে সেটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে কিন্তু উত্তরাঞ্চলের উপর দিয়ে, অর্থাৎ তেঁতুলিয়ার উপর দিয়ে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে যখন এই সকাল 9টার পরে থেকে কিন্তু সূর্য দেখা মেলে, তারপরে কিন্তু যে হিমেল হাওয়া অর্থাৎ বাতাসের আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে ঠান্ডা এটি কিন্তু আসলে থেকে যায়। তবে এই ঠান্ডার কারণে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে কিন্তু আমরা দেখেছি যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পর্যন্ত প্রায় 200 রোগী ভর্তি রয়েছেন। আর রংপুর জেলায় প্রতিটি উপজেলায় আমরা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে খবর নিয়েছি যে প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে 20 থেকে 25 জন করে কিন্তু সেখানে ভর্তি রয়েছেন। সব মিলে দেখা যায় 300-র উপরে কিন্তু এখন শীতজনিত রোগে আক্রান্ত হয়ে তারা মেডিকেলে ভর্তি হয়েছেন। তবে এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে এবং তথ্য অনুযায়ী, স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, যে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে যারা ভর্তি হয়েছেন তারা কিন্তু আসলে বেশি শিশুরাই কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন। তবে আরেকটি বিষয় জানেন যে কৃষিক্ষেত্রে যেটি প্রভাব পড়েছে, অর্থাৎ যখনই ঠান্ডা এবং বাতাসের আর্দ্রতা এবং কুয়াশা পড়ে ওই সময় দেখা যায় যে যারা সবজি চাষ করছেন, যারা গম চাষ করছেন তাদের কিন্তু বিপাকে পড়তে হয়, কারণ গম চাষ কিন্তু শীতে কিন্তু খুবই নষ্টর দিকে চলে যায়। এটি আসলে বলা হচ্ছে কৃষকের পক্ষ থেকে। আর যদি বলি যে আবহাওয়ার পক্ষ থেকে, যেটি আবহাওয়া অফিস বলছেন যে আগামী জানুয়ারি মাসে মৃদু শৈত্যপ্রবাহ এটি কিন্তু আরও রংপুরের প্রতি বয়ে যেতে পারে এবং আরও বড় ধরনের তাপমাত্রা আসতে পারে। অর্থাৎ আমরা দেখেছি যে গত বছর 2.6 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে পঞ্চগড়ে, রংপুরে কিন্তু ওই সময় ছিল 6 ডিগ্রি সেলসিয়াস। তবে এবারও কিন্তু আমরা সেটি আভাস পাচ্ছি যে আগামী বছরের মতো এবারও কিন্তু 2 এবং 6-এর মধ্যে থাকবে রংপুরে উত্তরাঞ্চলে শীতের যে তাপমাত্রাটা। তবে তাপমাত্রা কমে যাওয়ার সাথে সাথে কিন্তু যে ঠান্ডার যে গতিবেগটা এটি কিন্তু বেড়ে যায়। এ কারণে আমরা দেখেছি যে রংপুরের উপর দিয়ে যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এটি আগামীতে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। নজরুল, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এখন চলে যাচ্ছি মেহেরপুরে। মেহেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, উত্তরের জেলা রংপুরের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন যেভাবে, যে সেখানে শৈত্যপ্রবাহের কারণে জনজীবনে রোগীর মাত্রা যেটি, সে রোগীর সংখ্যা বেড়েছে। সেক্ষেত্রে আসলে আপনার এলাকাতে কেমন দেখছেন পরিস্থিতি, এবং শৈত্যপ্রবাহের এই ধারাটি কতখানি প্রভাব ফেলেছে জনজীবনে? গত সপ্তাহখানিক আগেও কিন্তু মেহেরপুরে তাপমাত্রা কিন্তু 12 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে ওঠানামা করছিল। হঠাৎ করে গত সোমবার কিন্তু সে তাপমাত্রা নেমে গিয়ে কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল আসলে 7 ডিগ্রি সেলসিয়াস, যা রেকর্ড করেছিল চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। যার ফলে কিন্তু এই অঞ্চলের যে তাপমাত্রা হঠাৎ করে নেমে যাওয়ার কারণে কিন্তু শীতের তীব্রতা বেড়ে গেছিল।
কিন্তু আজকে একদিনের ব্যবধানে সেখানে তাপমাত্রা বেড়েছে 2.6 ডিগ্রি তাপমাত্রা বাড়লেও কিন্তু শীতের তীব্রতা এখনো কমেনি। আর বাতাসের কারণে কোন শীতের অনুভূত হচ্ছে, তার ফলে কিন্তু স্বাভাবিক যে চলাচল সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। শীতের পোশাক ছাড়া আসলে বাইরে বের হওয়া চরম মুশকিল হয়ে যাচ্ছে, কারণ এখানে আজকের চুয়াডাঙ্গা আবহাওয়া যে তাপমাত্রা রেকর্ড করেছে সেটা হলো 9.5 ডিগ্রি সেলসিয়াস সকাল 9টায়। তার ফলে কিন্তু বাতাসের সাথে শীতের তীব্রতাও কিন্তু বাড়ছে। আর রোগের কথা যদি বলি, সেই ক্ষেত্রে আসলে ঠান্ডাজনিত যে রোগগুলো আছে সেই ক্ষেত্রে আসলে বয়স্কদের শ্বাসকষ্ট এবং শিশুরা যদি ঘর থেকে বের নেয় সেজন্য চিকিৎসকরা পরামর্শ দিয়েছে। তবে শীতকালীন যে সহযোগিতা সেই ক্ষেত্রে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা দেওয়ার ঘটনা চোখে পড়েনি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের শীতের কিন্তু আসলে যারা নিম্ন আয়ের মানুষ বা ছিন্নমূল আছে, দরিদ্র মানুষ আছে, তাদের কিন্তু শীতবস্ত্র বিতরণ করা হবে। তবে এখন পর্যন্ত বলা যায় যে শীতের যে তীব্রতা সেটা আসলে বাড়তেই আছে এবং আবহাওয়া অফিস বলছে যে আরো কয়েকদিন ধরে এই শীতের তীব্রতা থাকবে এবং বাতাসের যদি আরো বৃদ্ধি পায় তবে শীতের তীব্রতা আরো বেশি বৃদ্ধি হবে। এর ফলে কিন্তু সাধারণ যে মানুষ আছে, নিম্ন আয়ের বা ছিন্নমূল মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু দুর্ভোগের সীমা আসলে আরো বৃদ্ধি পাবে। রাজিবুল হক এবং নজরুল ইসলাম, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য। নানা ক্ষেত্রে অবদান রাখা এবছর জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড পেয়েছে 15 সংগঠন। সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে এ পুরস্কার বিতরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তরুণদের হাত ধরে উন্নত সমৃদ্ধ অবস্থানে পৌঁছাবে বাংলাদেশ। 2014 সাল থেকে 2 বছর পর পর জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড দিয়ে আসছে ইয়াং বাংলা। তবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে এবার 1 বছর পরই দেওয়া হয় 5ম আসরের পুরস্কার। বাল্যবিয়ে বন্ধ, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদান সহ সামাজিক নানা কাজের জন্য 750টি সংগঠন থেকে 5 বিভাগে 15টি সংগঠনকে দেওয়া হয় পুরস্কার। দিনের আলো হিজরা উন্নয়ন মহিলা সংস্থা সোমবার অনুষ্ঠানে অনলাইনে যোগ দিয়ে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এর চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় বলেন, যুবকদের হাত ধরে এগিয়ে যাবে দেশ। এ সময় সংস্থাটির ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক বলেন, সব ক্ষেত্রে তরুণদের সামনে রেখে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। আমরা কারো উপর নির্ভরশীল না, তাই আমি অত্যন্ত গর্বিত যে আমাদের দেশে এই ইয়াং বাংলার পার্টিসিপেন্টসদের মতন উদ্যোগ আছে, মেধাবী ছেলে মেয়ে আছে, ত্যাগী ছেলে মেয়ে আছে, যারা তরুণ আছে, যারা দেশের জন্য পরিশ্রম করে যাচ্ছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকের তরুণদের নেওয়া উদ্যোগই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ অবস্থানে পৌঁছে দেবে। আমাদের যুব সমাজ আমাদের মূল শক্তি। আমরা আমাদের নির্বাচনে যে ইস্তেহার দিয়েছি সেই ইস্তেহার আমরা আমাদের যুব সমাজকেই উৎসর্গ করেছি। আজকে তরুণরা নিজেদেরকে প্রস্তুত করবে আগামী দিনের জন্য, যেন এই দেশকে তারা এগিয়ে নিয়ে যেতে পারে। তরুণ সমাজ যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেজন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ উন্নত সমৃদ্ধ হবে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মালদ্বীপে 1 লাখ বাংলাদেশি শ্রমিকের মধ্যে 50,000ই অবৈধ। দালালদের মাধ্যমে গিয়ে বেশিরভাগই পড়েছেন বেকায়দায়। মালদ্বীপে নিযুক্ত হাইকমিশনার জানান, 2 দেশের সরকারের দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে এই সংকট দূর করা সম্ভব। প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরে অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করার বিষয়েও আশাবাদী প্রবাসীরা। মালদ্বীপের হুলহু মালে শহরের এই হোটেলে কাজ করা প্রায় 100% শ্রমিক প্রবাসী বাংলাদেশি। দক্ষতার সঙ্গে হোটেল পরিচালনার কাজ করছেন তারা। সুযোগ সুবিধা ভালো থাকায় আয়ও করছেন বেশ। দক্ষতা অর্জন না করতে পারায় অনেকেই ভালো মানের চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন। তাই বাংলাদেশ থেকে যদি কোনো দক্ষ কর্মী এই মালদ্বীপে আসেন তাহলে বিভিন্ন কাজের সুযোগ রয়েছে। যদি আপনি ইংলিশ না বুঝে তাহলে কনস্ট্রাকশন সাইট বা দোকানে অ্যাজ এ শপকিপার হিসেবে এগুলো এইসব সেক্টরে কাজ করতে হবে। স্নগলি করতে আছে, ড্রাইভিং করতে আছে, তাদেরকে আমার সব কিছু এগুলো বুঝিয়ে দিতে হবে। মালদ্বীপের সবচেয়ে বড় মাছের আড়তেও কাজ করা অনেক বাংলাদেশি পড়ছেন ভিসা জটিলতায়। প্রত্যেকটা বাঙালি আপনার দালালরা বইলা নেই, কোম্পানি ভালো, স্যালারি খুব ভালো, কিন্তু আনার পর বলতেছি কি কোম্পানিরা দেখতেছে ঠিক কথায় কাজে কোনো মিল হইতেছে না। ওদের এটার ব্যবসা মানে টাকা পয়সা নিয়ে কাগজপত্র করে না ঠিকভাবে। পাসপোর্টগুলো কোম্পানির হাতে আছে, তো এই কোম্পানির হাতে থাকনে এখন আমরা পাসপোর্ট বানাইতে পারি না।
দেশটিতে নিযুক্ত হাই কমিশনার জানান, ছোট্ট এই দেশে 1 লাখের বেশি বাংলাদেশি কাজ করলেও অর্ধেকই অবৈধ। তারা এখন পূর্ব শর্ত দিয়েছে যে একজন যদি এক নিয়োগকারী কর্তৃপক্ষ পায়, অর্থাৎ আমি যদি একজন মালদ্বীপিয়ান হই, আমার যদি কোটা থাকে 10 জন প্রবাসী কর্মী নেয়ার, শুধুমাত্র সেই ক্ষেত্রে তারা আমার কোম্পানির এগেনস্টে প্রতিষ্ঠানের পক্ষে তারা 10 জনকে রেগুলারাইজ করার অনুমতি দিচ্ছে। দেশটিতে বাংলাদেশের কোনো ব্যাংকের শাখা না থাকায় সরাসরি টাকা পাঠানো যাচ্ছে না। মালদ্বীপের রুপি থেকে ডলার, তারপর টাকাতে রূপান্তর করার কারণে লোকসানে পড়তে হচ্ছে বলেও জানান প্রবাসী বাংলাদেশিরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মালে, মালদ্বীপ। যশোরে গত 19 দিনে 21 জন ছুরিকাঘাতে শিকার হয়েছে, আর তাদের মধ্যে মারা গেছেন 2 জন। বিশেষজ্ঞরা বলছেন, আইনি ফাঁকফোকর দিয়ে আসামিদের বেরিয়ে আসা, আধিপত্য বিস্তার সহ নানা কারণে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। অবস্থার উত্তরণে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। শুক্রবার রাতে যশোর শহরের হুঁসতলায় রাকিব সর্দার ও রোববার দুপুরে শঙ্করপুরে সাব্বির হোসেন নামের 2 যুবক দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন। চলতি মাসের প্রথম 19 দিনেই জেলা শহরে 21টি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তার নিয়েই এসব ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যথেষ্ট উদ্বেগের কারণ ঘটেছে যশোরের নাগরিক সমাজের জন্য, যশোরবাসীর জন্য। হচ্ছে এই দৌরাত্ম্য যদি বন্ধ না করা যায়, এটা যদি বন্ধ না হয়, এটা হচ্ছে ওদের ভিতরে তো সীমাবদ্ধ থাকবে না। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক অবক্ষয়, আইনের ফাঁকফোকর দিয়ে আসামিদের বেরিয়ে আসা সহ নানা কারণে বাড়ছে অপরাধ। সামাজিকভাবে এই সমস্ত অপরাধের একটা প্রতিকারের জন্য সর্বস্তরের মানুষ আগায় না আসা পর্যন্ত আইন শৃঙ্খলার উন্নতি করা কোনো অবস্থায় একা পুলিশের পক্ষে সম্ভব না। রাজনৈতিক দলগুলো যদি সক্রিয় না হন, মানে নিজেদের পক্ষ বিপক্ষের ঊর্ধ্বে উঠে যদি সমাজকে বাঁচাতে চান, তাহলে এটা দূর হবে। আইনের ব্যাপারে কিছু সংশোধনী আনা উচিত। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা ঘটেছে, আমরা সেই সমস্ত ঘটনার বিষয়ে আমরা কিন্তু কাজ করছি এবং আমরা ইতিমধ্যে আমাদের সফলতা এসেছে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে এটা বন্ধ হয়ে যাবে। বিশেষ অভিযানে কয়েকদিনে 23 জনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দফায় দফায় তালিকা পাঠানো হলেও এখন পর্যন্ত করোনা প্রণোদনার 1টি টাকাও পাননি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরা। করোনা মহামারীতে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেও প্রণোদনার টাকা না পেয়ে হতাশায় তারা। কর্মকর্তারা বলছেন, বিষয়টি সংশ্লিষ্ট দফতরে জানানো হয়েছে, তবে বরাদ্দ মেলেনি। 2020 সালের 8 এপ্রিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয় করোনা চিকিৎসা। সে সময় চিকিৎসকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে করোনা রোগীদের সার্বক্ষণিক সেবা দিয়েছেন হাসপাতালের 603 জন নার্স। তবে সব চিকিৎসক করোনা প্রণোদনার টাকা পেলেও 1টি টাকাও পাননি নার্সরা। এখানে ডক্টর এবং 4র্থ শ্রেণীর সবাই প্রণোদনা পেয়েছে, কিন্তু আমাদের সেবিকাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত একজনও কোনো প্রণোদনার টাকা পায়নি। আমরা ফ্রন্টলাইন ফাইটার, কিন্তু আমরা আমাদের ইয়াটা পাচ্ছি না, আমাদের যেটা প্রাপ্য সেটা আমরা পাচ্ছি না। এটার জন্য অনেকের মন খারাপ হয়ে যাচ্ছে। আমরা কাজ করার জন্য আগ্রহী সব সময়। হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছেন, প্রণোদনার টাকার জন্য এরই মধ্যে 5 বার ঢাকা নার্সিং অধিদপ্তরে তালিকা পাঠানো হয়েছে, তবে সুফল মেলেনি। যদিও দ্রুত প্রণোদনার টাকা দেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। 3 বার আমি পাঠাইছি, আমার আগেও 2 বার পাঠানো হয়েছে। তা শুধু একই কথা যে পাবেন, কিন্তু অন্যরা যখন পেয়েছে আমরা পাচ্ছি না, হতাশায় ভুগতেছিল। মেয়েরা তো অনেক কাজ করছে। আমরা যোগাযোগ রাখছি সবসময়, অধিদপ্তরে যোগাযোগ করছি, আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করছি, আমরা চেষ্টা করছি। জোর দাবি জানাচ্ছি যেন প্রণোদনার টাকাটা আমরা অতি সত্বর পেতে পারি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত প্রণোদনা পেয়েছেন 264 জন। তাদের মধ্যে 150 জন চিকিৎসক ও 15 জন মেডিকেল টেকনোলজিস্ট রয়েছেন। বাকিরা গাড়ি চালক, অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী সহ বিভিন্ন পদের কর্মচারী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নতুন বছরে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরতে চায় মন্ত্রণালয়। এজন্য নতুন রুটিন করা হচ্ছে। মন্ত্রণালয় বলছে, সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রাখছে। করোনা পরিস্থিতি এখন যে মাত্রায় রয়েছে তা বজায় থাকলেই স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু করা হবে।
করোনা মহামারীর কারণে দীর্ঘ 17 মাস পর সীমিত পরিসরে স্কুল কলেজ খোলা হয় গত 12 সেপ্টেম্বর। মাধ্যমিক পর্যায়ে বার্ষিক পরীক্ষা হলেও প্রাথমিক পর্যায়ে তা হচ্ছে না। এ অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় বলছে, করোনা সংক্রমণ এখন যে অবস্থায় আছে তা বজায় থাকলে মাধ্যমিক পর্যায়ে স্বাভাবিক শ্রেণী কার্যক্রমে ফেরা সম্ভব। এজন্য ক্লাসের সংখ্যা বাড়িয়ে নতুন রুটিনও করা হচ্ছে, শিক্ষার্থীদের টিকা দেয়া হচ্ছে। আমরা আশা করছি যে এই স্বাস্থ্যবিধির মানার বিষয়টি আরও অনেক ভালোভাবে প্রতিপালিত হবে সামনের বছরে, এবং সেই সঙ্গে যদি আমরা টিকা দেওয়ার কাজটিও করতে পারি তাহলে আমরা পরিপূর্ণভাবে সামনের বছর আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারব। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, প্রাথমিক পর্যায়ে এখন শুধু পঞ্চম শ্রেণীর স্বাভাবিক ক্লাস কার্যক্রম চলছে, বাকিদের একদিন করে ক্লাস নেওয়া হচ্ছে। নতুন বছরে ক্লাস সংখ্যা বাড়ানো হবে, তবে সবকিছু নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর। আমরা নানাভাবে আমাদের যে শিখন ঘাটতি হয়েছে এগুলো পূরণের জন্য আমরা নানা ধরনের উদ্যোগ আমাদের নেওয়া আছে, আমরা এগুলো বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। শিক্ষা গবেষকরা বলছেন, করোনার কারণে পড়াশোনার যে ক্ষতি হয়েছে সেটি কাটাতে নতুন বছরে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে যাওয়ার বিকল্প নেই। আমি মনে করি এখন একবারে পুরোদমই কার্যক্রমটা চালু করা উচিত। যদি সংক্রমণের হার বেড়ে যায় তাহলে আমাদের বিকল্প উপায় কি হবে, আমরা কোন মেথডে আমরা এগোবো, এই জিনিসটা আমাদেরকে সতর্ক থাকা লাগবে এবং প্রস্তুতিগুলো এখনই রাখা লাগবে। আগামী বছরের এসএসসি পরীক্ষায় এপ্রিলে এবং এইচএসসি জুন মাসে নেয়ার পরিকল্পনাও করছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রপ্তানি সহ দেশের প্রতিটি খাতে প্রবৃদ্ধি হওয়ায় চলতি অর্থ বছরে 7.2% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলেছেন অর্থমন্ত্রী। সোমবার দুপুরে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠক শেষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা জানান আহমা মুস্তফা কামাল। জিডিপি লক্ষ্য অর্জনে দেশ সঠিক পথে রয়েছে বলেও জানান তিনি। করোনা মহামারীর মধ্যেই চলতি অর্থবছর বেড়েছে দেশের রপ্তানি আয়। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে, 2021-22 অর্থবছরের প্রথম 5 মাসে রপ্তানি আয় বেড়েছে 24.29%। রপ্তানি হয়েছে 1,979 কোটি ডলারের পণ্য। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সম্প্রতি জানিয়েছে, রপ্তানি প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ায় গেল বছরের তুলনায় বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বাড়বে। চলতি অর্থবছরের প্রবৃদ্ধি 6.6% হওয়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। তবে অর্থমন্ত্রী বলছেন, এই বছর বাজেটে জিডিপি প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটি অর্জন করা যাবে। শুধু নভেম্বরেই রপ্তানি 31% বেড়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশের প্রত্যেকটি খাতে প্রবৃদ্ধি হচ্ছে। এর ফলে দেশের অর্থনীতিতে 7.2% প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে। 7.2 আমরা অর্জন করতে পারবো। আমরা জানেন ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF সবসময় তারা একটু কনজারভেটিভ এই সমস্ত বিষয়ে। ইম্পোর্টও ভালো, এক্সপোর্টও ভালো। আমাদের যেভাবে এগুচ্ছে আমরা বিশ্বাস করি আমাদের প্রায় $47-48 বিলিয়ন এবছর আমাদের এক্সপোর্ট হবে। অর্থমন্ত্রী বলেন, প্রবাসী আয় কিছুটা পিছিয়ে থাকলেও চলমান প্রবাহে এর পরিমাণ $21 বিলিয়ন হবে। আর আগামী 2 ঈদ মিলিয়ে প্রবাসী আয় $25 বিলিয়ন ছুঁতে পারে, যা আগের বছরের চেয়ে বেশি। ঈদের যে রিমিটেন্সটা আমরা প্রত্যাশা করছি, যদি সেটা আমরা পেয়ে যাই তাহলে আমরা এই বছর আমরা আশা করি $25 বিলিয়ন আমাদের রিমিটেন্স এই খাত থেকে আমরা অর্জন করতে পারবো। অর্থমন্ত্রী জানান, ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের 2টি সহ মোট 15টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লালমনিরহাটে সারের মূল্য অত্যাধিক বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে আলু চাষিরা। সরকার নির্ধারিত দামে না পেয়ে খোলা বাজার থেকে বেশি দামে সার কিনছে কৃষক। ডিলাররা বলছে, সারের সংকট দেখিয়ে দাম বাড়াচ্ছে খুচরা ব্যবসায়ীরা। বাজার কৃত্রিম সংকট তৈরি করার পাল্টা অভিযোগ ডিলারদের বিরুদ্ধে। লালমনিরহাটে মাঠে মাঠে আলুর বীজ রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চলছে ক্ষেত পরিচর্যার কাজ। এ সময় বেশি প্রয়োজন হয় সারের। জমি তৈরি করার সময় প্রয়োগ করতে হয় পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন প্রকার সার, কিন্তু আলু আবাদের শুরুতেই দেখা দিয়েছে সারের সংকট। গোডাউনে পর্যাপ্ত সার মজুদ থাকা সত্ত্বেও স্থানীয় বাজারে সৃষ্টি হয়েছে সারের কৃত্রিম সংকট। চাহিদার তুলনায় সব ধরনের সার পাচ্ছেন না কৃষকরা, আর পেলেও দাম বেশি হওয়ায় বিপাকে পড়েছেন তারা। কীটনাশক সার, ডিজেল
এগুলোর দাম যদি একটু সরকার একটু সহযোগে দেখে বা এগুলোর দাম একটু কমলে তখন আমরা কৃষকরা মানে আমরা একটু ভালো করে আবাদ করতে পারবো। আমরা কৃষি চাষি কিভাবে বাঁচবো? আমার তো বাঁচার কোনো পথ নাই। দেখি গোডাউন ভরা সার, বাইরে ট্রাক দাঁড়িয়ে আছে সারের, আর যখন দোকানদারের কাছে যাই তখনই বলে সারের সংকট। তা এইভাবে যে সারের সিন্ডিকেটটা করতেছে, তাইলে আমরা কৃষক বাঁচবো কিভাবে? ডিলাররা বলছে সারের সংকট না থাকলেও খুচরা বিক্রেতারা মজুত করে সারের মূল্য বৃদ্ধি করেছে। কিছু অসাধু ব্যবসায়ী আমাদের কাছে, ডিলারদের কাছে সার এরা কিনে নিয়ে যায়, ঘরে মজুত করে উচ্চ দামে বেচছিল। বাজারে সারের কৃত্রিম সংকটের পিছনে তারা দায়ী নয় দাবি খুচরা ব্যবসায়ীদের। আমরা তো 10 বস্তা করে সার নিয়ে এসে 10 বস্তা করে বিক্রি করি, আমরা কিভাবে মজুত করি? আমরা তো সরকারি রেটে বিক্রি করতেছি। যে পরিমাণ সার বরাদ্দ দেওয়া হয়েছে তার চালান জেলায় পৌঁছাতে সময় লাগছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। প্রায় 23টা বা 25টা জেলার সার একত্র দেওয়া হচ্ছে। এখানে সারের নেওয়ার জন্য লম্বা লাইন আমরা জানতে পারছি। ডিলাররাই বলছেন যে সেই লাইনে সিরিয়াল পেতেও সময় লাগে, তাদের একটু ভোগান্তি হচ্ছে এবং ওই সারগুলি আনতে গেলে তাদের একটা যানজটের মধ্যে তারা পড়ে যাচ্ছে, ফলে সারটা আমাদের এই জেলায় পৌঁছতে দেরি হচ্ছে। চলতি মৌসুমে জেলায় 5000 হেক্টর জমিতে আলু চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জয়পুরহাটে ফসলের মাঠ থেকে একের পর এক চুরি হচ্ছে ট্রান্সফরমার। 6 মাসে চুরি হয়েছে 74টি ট্রান্সফরমার, যার মূল্য প্রায় 5 কোটি টাকা। তবে চুরি যাওয়া ট্রান্সফরমারের একটিও উদ্ধার করা সম্ভব হয়নি। কম সময়ের মধ্যে এতগুলো ট্রান্সফরমার চুরি হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও সেচ পাম্প মালিকরা। জয়পুরহাটে পল্লী বিদ্যুৎ ও বিএমডি এর আওতাধীন মোট নলকূপ 5729টি। এসব নলকূপে যুক্ত আছে 8000 ট্রান্সফরমার, যার মধ্যে গত 6 মাসে চুরি হয়ে গেছে 74টি। হঠাৎ এতগুলো ট্রান্সফরমার চুরি হয় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও সেচ পাম্প মালিকরা। ট্রান্সফরমার চুরির পর সীমাহীন হয়রানির অভিযোগ তাদের। কৃষকরা বলছেন পল্লী বিদ্যুৎ ও বরেন্দ্র কর্তৃপক্ষের অফিসে ট্রান্সফরমার চুরির পর অভিযোগ করতে হয়। সেই অভিযোগপত্র ও ট্রান্সফরমারের 50% অর্থ জমা দিলে পাওয়া যায় নতুন ট্রান্সফরমার, আর দ্বিতীয়বার চুরি হলে দিতে হয় 100% অর্থ। আমরা আর্থিকভাবে বিশাল ক্ষয়ক্ষতি হচ্ছে এবং আমাদের এই চুরিগুলা যদি বন্ধ কোনো আকারে যদি করতে আমরা না পারি, ভবিষ্যৎ আমরা কৃষি খাত একবারে ঝরে পড়ে যাব। ট্রান্সফরমার চুরি হয়ে গেছে, মানে কৃষকের মানে 2-3 সুবিধা মানে ডিবতে আবাদ হয়, কৃষকরা বর্তমানে আলু লাগা গেছে, তারা না সিজলে আলু আবাদ মারা যাবে আমাদের। কর্তৃপক্ষ বলছে প্রতিটি ট্রান্সফরমারের দাম 55 থেকে 65,000 টাকা পর্যন্ত। এই হিসেবে 74টি ট্রান্সফরমার চুরি হয় ক্ষতি হয়েছে প্রায় 5 কোটি টাকার। তাদের অবহেলার কারণেই এটা চুরি হচ্ছে। আর ট্রান্সফরমার চুরি হয়ে গেলে এটা দায়বদ্ধতা আমাদের গ্রাহককেই এটা বহন করতে হয়। প্রথমবারের জন্য আমাদের 50% এবং দ্বিতীয়বারের মধ্যে চুরি হয় তাহলে 100% দিতে হবে। আমরা উপজেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করেছি এবং জিডি করেছি এবং আমরা যৌথভাবেই ব্যাপারটা কিভাবে একটা চক্র কাজ করে এখানে, সেই চক্র আসলে আমাদেরকে ধরতে হবে। চুরি হওয়া ট্রান্সফরমারগুলোর একটিও এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি, যদিও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যুক্তরাজ্যে অমিক্রনে আক্রান্ত হয়ে 12 জনের মৃত্যু হয়েছে। করোনার অতি সংক্রামক ধরন শনাক্ত হয়ে 104 জন হাসপাতালে ভর্তি আছেন। সোমবার টাইমস রেডিওকে দেয়া সাক্ষাৎকারে এই তথ্য দেন দেশটির উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাব। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, অমিক্রন মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে। সম্প্রতি যুক্তরাজ্য করোনায় রেকর্ড সংখ্যক ব্যক্তির আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। আগামী দিনে এই ধরনের নতুন ঢেউ আসতে পারে বলে সতর্ক করা হয়েছে। গত সপ্তাহে অমিক্রনে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর দেয় যুক্তরাজ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে এ পর্যন্ত করোনার নতুন ধরন ছড়িয়েছে 89টি দেশে। বিশ্বে করোনায় একদিনে প্রায় 5000 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে 53,76,000। নতুন 5,45,000 রোগী নিয়ে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 27,57,00,000-এর বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 1019 জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। যুক্তরাষ্ট্রে মারা গেছে 623 জন। সেখানে নতুন শনাক্ত 1,43,000 মানুষ। বর্তমানে ওমিক্রনই যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী করোনার ধরন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে নতুন শনাক্ত হওয়ায় রোগীর ৭৩% ওমিক্রনে আক্রান্ত বলে জানিয়েছে তারা। এদিকে ডেল্টার চেয়েও ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে বলে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওমিক্রনের বিস্তার রোধে বড়দিনের ছুটি বাতিলের তাগিদ দিয়েছেন সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস। করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবেলায় বুস্টার ডোজ সুরক্ষিত বলে দাবি মডার্নার। ল্যাবরেটরি টেস্টের ফলাফলের উপর ভিত্তি করে দাবি করেছে প্রতিষ্ঠানটি। বুস্টার ডোজ অত্যন্ত কার্যকর ও নিরাপদ বলে জানিয়েছেন মডার্নার চিফ মেডিকেল অফিসার ডক্টর পল বার্টন। আসন্ন শীতে করোনার অতি সংক্রামক এ ধরন থেকে এটি মানুষকে রক্ষা করবে বলে দাবি করেন তিনি। এদিকে ওমিক্রনের বিরুদ্ধে লড়তে বিশেষ ভ্যাকসিন তৈরির পরিকল্পনা করছে মডার্না। আগামী বছরের শুরুতে যার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে। ফিলিপাইনে সুপার টাইফুন রায়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৫ জনে। দেশটির পুলিশের বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। তারা বলছে ঝড়ের কারণে অন্তত ৫০০ জন আহত হয়েছে, এখনো নিখোঁজ অর্ধশতাধিক। মারা যাওয়াদের অর্ধেকেরও বেশি বোহল প্রদেশের ভিসাইয়াস এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। টাইফুনের প্রভাবে বাস্তুচ্যুত হয়েছে অন্তত ৫ লাখ মানুষ। বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন অসংখ্য মানুষ। দুর্গত এলাকায় ত্রাণ সরবরাহ আইন শৃঙ্খলা নিশ্চিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলার জন্য $৪ কোটি বরাদ্দ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তে। নিউজিল্যান্ড সফরে অবশেষে মিলছে কোয়ারেন্টিন থেকে মুক্তি। বাংলাদেশ দলের ক্রিকেটারদের সবারই সবশেষ করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। শুধুমাত্র স্পিন কোচ হেরাত এখনও সেরে ওঠেনি। আজ থেকে দলীয় অনুশীলন শুরু হবে জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। আজ লিঙ্কন ইউনিভার্সিটি গ্রাউন্ডে অনুশীলন করবে মুমিনুনরা, যেখানে জিমের সুবিধাও পাওয়া যাবে। ক্রিকেটারদের স্বাভাবিক চলাফেরায় আর কোনো বাধা থাকবে না। নিউজিল্যান্ড সফরে 2 টেস্টের সিরিজ খেলবে টাইগাররা। মাউন্ট মঙ্গানুয়ে প্রথম ম্যাচ শুরু 1 জানুয়ারি। করোনা আক্রান্ত রঙ্গনা হেরাতকে 30 ডিসেম্বর পর্যন্ত কোয়ারেন্টিনে থাকতে হবে। এরপর তার কোভিড টেস্ট হবে। এশিয়া কাপ খেলতে আজ আরব আমিরাত যাচ্ছে অনূর্ধ্ব-19 দল। শারজায় গিয়ে একদিনের কোয়ারেন্টিনের পর মিশন শুরু করবে ইয়াং টাইগার্স। বিশ্বকাপের আগে নিজেদের বোঝাপড়া বাড়াতে এশিয়া কাপকে গুরুত্ব দিচ্ছে ক্রিকেটার ম্যানেজমেন্ট। এরাই আগামীর স্বপ্ন সারথী। আকবরের দল বাংলাদেশকে দিয়েছে বিশ্বের বুকে নতুন পরিচয়। সে পরিচয় ধরে রাখার দায়িত্ব ওদের কাঁধে। কিন্তু নতুন দলটার উপর ভরসা কম সাম্প্রতিক পারফরমেন্সে। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতলেও শ্রীলঙ্কায় গিয়ে 5-0 ব্যবধানে সিরিজ হার। দলের শক্তি বাড়াতে ডাক পড়েছে বিশ্বকাপ জয়ী দলের সদস্য রকিবুল ও সাকিবের। আছেন গত বিশ্বকাপে এক ম্যাচও না খেলা নাবিল ও মেহরব। তাদের যে এক্সপিরিয়েন্সটা এটা টিমের মধ্যে যদি দেয়া যায়, ডেফিনেটলি এই টিমটার আপনারা দেখেছেন ইন্ডিয়া ট্যুরে দেখেছেন যে তারা কিভাবে কামব্যাক করেছে। তাদের শুধু ঘাটতি ছিল সেটা ছিল ছোট একটু এক্সপিরিয়েন্স যোগ করা। জাতীয় দলের মতো যুবাদের বিশ্বকাপেও বঞ্চিত লেগ স্পিনার। স্কোয়াডে ফিঙ্গার স্পিনার থাকলেও নেই রিস্ট স্পিনার। তারপরও এ দলটার উপর আস্থা ক্রিকেটার ও কোচের। এশিয়া কাপে নিজেদের বোঝাপড়ায় মনোযোগ সবার। দলের 2জন বাহাতি স্পিনার ও কয়েকজন অফ স্পিনার আছে, তাদের উপর আমার আস্থা আছে। আমরা 1 বছর ধরে একজন কার্যকরী লেগ স্পিনার খুঁজছিলাম, কিন্তু যোগ্য কাউকেই পাইনি। আমরা আমাদের খেলা শুধু ফোকাস করতেছি। আমরা কিভাবে আমাদের প্রতিদিনে যে ওখানে গিয়ে খেলবো, আমাদের যে প্ল্যানগুলো আছে সেগুলো কীভাবে এক্সিকিউট করবো এবং বেস্ট প্রিপারেশন এশিয়া কাপটা খেলে আরও ভালো কীভাবে প্রিপারেশন নিয়ে ওয়ার্ল্ড কাপে যাওয়া যায় সেটা চেষ্টা করবো। চ্যালেঞ্জ তো সবার জন্য, সব টিমের জন্য, আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তো আমি মনে করি যে আমরা গেম বাই গেম ফোকাস করলে ইনশাল্লাহ আমাদের জন্য ভালো। আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দেখতেছি না, আমরা গেম বাই গেম ফোকাস করবো। ওখানে মেন দায়িত্বটা থাকবে আমাদের বেশি না, নর্মাল প্ল্যানেই থাকলে আমরা যদি আমাদের যে প্ল্যানগুলো আছে, টিম প্ল্যান, গেম প্ল্যান, এই প্ল্যানগুলো যদি আমরা ফলো করি তো ইনশাল্লাহ সাকসেস হবে। যাদের নিয়ে প্রত্যাশার বেলুন উড়াচ্ছে বিসিবি, করোনাকালে তাদের স্বাস্থ্যগত বিষয়ে নজর এড়িয়ে গেছে অভিভাবক সংস্থার। আমিরাতে যাওয়ার আগে ক্রিকেটারদের রাখা হয়েছে মিরপুরের একটি ফ্ল্যাটে, যেখানে বায়ুবাবলের কোনো বালাই ছিল না। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির হকিতে আজ ফাইনালে ওঠার লড়াই। প্রথম সেমিতে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচ শুরু বেলা 3:30টায়। 2013 সালের পর পাকিস্তানকে হারাতে পারেনি কোরিয়া। সবশেষ 7 ম্যাচের 5টিতে হেরেছে তারা। দ্বিতীয় সেমিতে সন্ধ্যায় জাপানের বিপক্ষে লড়বে ফেভারিট ভারত। দুর্দান্ত ছন্দে আছেন মানপ্রীত সিং। আসরে এখন পর্যন্ত 6 গোল করেছেন তিনি। রাউন্ড রবিন লিগ পর্বে সর্বোচ্চ 10 পয়েন্ট নিয়ে শেষ 4-এ এসেছে ভারত। জাপানের বিপক্ষে সবশেষ 18 ম্যাচের 17টি জয়। চলতি আসরে 6-0 গোলের জয় সাহস বাড়িয়ে দিচ্ছে টিম ইন্ডিয়ার। লা লিগায় আজ বার্সেলোনার চ্যালেঞ্জ সেভিয়া। ম্যাচ শুরু রাত 2টায়। এর আগে রাত 2:45টায় সেরিয়াতে ইউভেন্টাস লড়বে ক্যালিয়ারির বিপক্ষে। একই সময় ইংলিশ ক্যারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ সান্ডারল্যান্ড। পুনর্গঠন প্রক্রিয়ায় এখনও ধুঁকছে বার্সেলোনা। 4 ম্যাচ জয়হীন বার্সা এলচেকে হারিয়ে পেয়েছে আত্মবিশ্বাসের রসদ। তরুণ গাভি গঞ্জালেজরা আশার আলো দেখাচ্ছে কোচ জাভি হার্নান্দেজকে। অ্যাওয়ে ম্যাচে জয় দিয়ে টেবিলের 5-এ ওঠার সুযোগ বার্সার, যদিও কাজটা কঠিন করবে সেভিয়ার সাম্প্রতিক ফর্ম। টানা 3 জয়ের আত্মবিশ্বাস সঙ্গী স্বাগতিকদের, তাই তো ভুলের সুযোগ নেই ব্লগ রানার। অনুপ্রেরণা খুঁজছে অতীত পরিসংখ্যান থেকে। চলতি মৌসুমে সেভিয়া দারুণ ছন্দে আছে। ওদের মাঠে জয় পাওয়া কষ্টকর হবে, তবে 3 পয়েন্ট অর্জনের চেষ্টা থাকবে আমাদের। ছেলেরাও আত্মবিশ্বাসী জয় ধরে রাখতে। রোনালদো পরবর্তী অধ্যায়ে সিরিয়াতে সাম্রাজ্য হারিয়েছে ইউভেন্টাস। মোরাতা, কিন, বের্নাদেস্কিদের নিয়ে সুদিন ফেরানোর চেষ্টা অব্যাহত অ্যালেগ্রির। কম্বিনেশন সাজানোর কাজটা কঠিন হয়েছে লম্বা চোট তালিকায়। অভিজ্ঞ দিবালা, কিয়েসা, কিয়েলিনি, রামসিরা থাকছেন না এই কালিয়ারি ম্যাচেও। ঘরের মাঠে আর ভুলের সুযোগ নেই আমাদের। লক্ষ্য থাকবে জয় দিয়ে শীর্ষ 5-এ জায়গা করে নেয়ার। কালিয়ারি দুর্বল দল হলেও সতর্ক থাকতে হবে। ইপিএলে টানা 3 জয়ে দুর্দান্ত ছন্দে আর্সেনাল। মোমেন্টাম ধরে রাখতে চায় ইংলিশ ক্যারাবাও কাপেও। শিরোপা জয়ের পথ মসৃণে, শেষ 8-এ গানারদের বাধা সান্ডারল্যান্ড। অবামেয়াংয়ের শূন্যতায় পেপে, লাকাজেতদের ওপর থাকছে বাড়তি দায়িত্ব। যদিও পরিসংখ্যানে অনেকটা নির্ভর আর্সেনাল, যেখানে পাস দেখায় একচ্ছত্র আধিপত্য গানারদের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনূর্ধ্ব 19 সাফে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত গোল করে আলোচনায় আফিদা প্রান্তি। হ্যাট্রিক করে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছেন। বুধবার ফাইনালে ভারতের বিপক্ষেও জ্বলে উঠতে চান আফিদা। আসরের সর্বোচ্চ গোলদাতা শাহেদ আক্তার রিপাও নিজেদের সামর্থ্যে বিশ্বাস রাখছেন। ঘরের মাঠে শিরোপা জিততে মুখিয়ে লাল সবুজ। বাংলাদেশ শ্রীলঙ্কার জালে 1 ডজন গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ। 2 হ্যাট্রিক, বাড়তি পাওয়া। তবে ফাইনালে ভারতের পরীক্ষায় সতর্ক লাল সবুজ। গ্রুপ চ্যাম্পিয়ন দুর্বল লঙ্কানদের বিপক্ষে 40 গজ দূরের শটও গোলে পরিণত হওয়ায় তৃপ্তি আছে, তবে অবাক হয়েছেন। স্টপার থেকে উঠে যায় যখন হেডে গিয়ে কর্নার যেগুলো হয় সেগুলোতে গোল পাওয়া যায়, কিন্তু দূর থেকে শুটিং করে তো সচরাচর গোল হয় না সেরকম। তো সেরকম কোনো আশা ছিল না যে গোল হবে কিনা। আসরের সর্বোচ্চ স্কোরার শাহেদা আক্তার রিপার লক্ষ্য ফাইনালের মঞ্চে নিজেকে আরও একবার মেলে ধরার। তো খুব ভালো লাগছে যে আমার হ্যাট্রিক হয়েছে আর আমরা তো জিতছি। বড় কথা হচ্ছে আমরা ফাইনালে গেছি, এটা হচ্ছে আমাদের লক্ষ্য ছিল, ফাইনালে যাব এবং ফাইনালে গেছি। লিগ পর্বে পেনাল্টি গোলে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। ওই আত্মবিশ্বাস সঙ্গী লাল সবুজের। ফাইনালের চাপ সামলে সামর্থ্যের সেরাটা দেওয়ার প্রত্যয় স্বাগতিকদের। ইন্ডিয়ার সাথে ভালোভাবে খেলতে হবে, ফাইট হবে খেলার ভিতরে। এখন জিততে হবে যেভাবেই হোক আমাদের। গোল ভাগ্যে যদি থাকে তাইলে হবে, আর আমার যতটুকু চেষ্টা ততটুকু যদি সফল হয় তাইলে। অবশ্যই ওরা স্ট্রং টিম, আমাদের বিপক্ষ, আমরাও স্ট্রং টিম। তো মাঠে গেলেই তো বোঝা যাবে। কোনো জুনিয়র প্লেয়ার হয়ে আমি যে 5টা সর্বোচ্চ গোল করছি। ইন্ডিয়ার ম্যাচে যদি নামায় আমাকে, তাহলে অবশ্যই আমার চেষ্টা থাকবে যে গোল করা। সবারই তো একটা লক্ষ্য থাকে। বুধবার শিরোপা লড়াই। অনূর্ধ্ব 19 সাফে প্রথমবার চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘরোয়া ফুটবলে একচ্ছত্র আধিপত্য বিদেশিদের। গোল করা কিংবা করানোয় দেশিরা থাকে অনেক পিছিয়ে। এবারে সেই ধারা বদলাতেও পারে। অন্তত মৌসুম শুরুর টুর্নামেন্ট স্বাধীনতা কাপ দিচ্ছে সেই আভাস, যেখানে গোলের হিসেবে বিদেশিদের খুব কাছে ছিল দেশিরা। জীবন মতিনদের এই ধারাবাহিকতা থাকলে উপকৃত হবে জাতীয় দল।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর স্বাধীনতা কাপ দিয়ে শুরু হয় ফুটবল মৌসুম। ৩১ বছর পর যেখানে আবাহনী ফিরেছে শ্রেষ্ঠত্বের আসনে, বসুন্ধরা কিংসও বুঝে গেছে এবারে একক আধিপত্যের সুযোগ নেই। মৌসুম শুরুর টুর্নামেন্টের কাটাছেঁড়ায় স্বস্তির বড় কারণ দেশিদের পারফরমেন্স। বিদেশিদের ভিড়ে দেশি ফরোয়ার্ডদের নিষ্প্রভতা নিয়ে যে আক্ষেপ, তা অন্তত ঘুচেছে এই স্বাধীনতা কাপে। ডোরিয়েলটন, কলিন্ড্রেস অথবা ফার্নান্দেস রবিনিওর পাশে জীবন, মতিন, ইব্রাহিম কিংবা রাকিবও আলো কেড়েছেন ঠিকই, গুরুত্বপূর্ণ সময়ে দেশিরাও পার্থক্য গড়ে দিয়েছেন অনেক সময়। পরিসংখ্যানেই পরিষ্কার, দেশি বিদেশির মধ্যে পার্থক্য ততটা নেই। টুর্নামেন্টে মোট ৭৫ গোল, বিদেশিদের ৩৯ গোলের বিপরীতে দেশিরা করেছে ৩১টা। চোট থেকে ফিরে জীবন প্রমাণ করেছেন এ মৌসুমে আবাহনী তার উপর নির্ভর করতে পারে। দারুণ নিয়ন্ত্রণ, ফিনিশিংয়ে মতিন মিয়াও বসুন্ধরাকে নির্ভর রেখেছেন সত্যি। জীবন, মতিন ছাড়াও টুর্নামেন্টে জোড়া গোল ইব্রাহিম, ফয়সালের। আসন্ন ফেডারেশন কাপের পর প্রিমিয়ার লিগেও ওদের নিয়মিত সুযোগ আর ধারাবাহিকতা জরুরি, তাতেই উপকৃত হবে জাতীয় দল। আপাত দৃষ্টিতে শ্রেষ্ঠত্বের লড়াই হয়তো আবাহনী বসুন্ধরার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, তবে পুলিশ এফসি কিংবা সাইফি স্পোর্টিং ক্লাবও চমক দেখাতে পারে এ মৌসুমে। স্বাধীনতা কাপ অন্তত সেই বার্তাই দিয়ে রেখেছে। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার বিরতির ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।